সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, রেডিয়াম সায়েন্স একাডেমির পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। আজকে আমরা পরমাণুর গঠন সম্পর্কিত বিজ্ঞানী রাদারফোর্ডের পরমাণু মডেল তথা সৌর মডেল নিয়ে আলোচনা করব। রাদারফোর্ডের পরমাণু মডেলের ভিত্তি ছিল 1909 সালে বিজ্ঞানী রাদারফোর্ড একটি এক্সপেরিমেন্ট করেছিলেন। এক্সপেরিমেন্টের নাম হচ্ছে রাদারফোর্ডের আলফা কণা বিক্ষেপণ পরীক্ষা। এই আলফা কণা বিক্ষেপণ পরীক্ষাটা আমরা একটু প্রথমে দেখার চেষ্টা করি। বিজ্ঞানী রাদারফোর্ড 1909 সালে এই এক্সপেরিমেন্টটি করেছিলেন। এক্সপেরিমেন্টটি এই রকম ছিল, উনি একটি পাতলা স্বর্ণের পাত নিয়েছিলেন এবং এই স্বর্ণের পাতের পুরুত্ব ছিল 6 × 10⁻⁷ মিটার, অর্থাৎ পুরুত্ব অনেক কম, মানে পাতলা অনেক। এই স্বর্ণের পাতের উপরে উনি তেজস্ক্রিয় পলোনিয়াম হতে আলফা কণা নিক্ষেপ করেছিলেন, আলফা কণা ফেলেছিলেন। একসাথে অসংখ্য আলফা কণা এই স্বর্ণের পাতের উপরে উনি প্রচণ্ড গতিতে প্রায় 7.68 মেগা ইলেকট্রন ভোল্ট গতিশক্তি সম্পন্ন এই আলফা কণা উনি এর উপরে নিক্ষেপ করেছিলেন। ফলে উনি কিছু অবজার্ভ করেছিলেন। এই যে আলফা কণার কথা বললাম, এই আলফা কণা মানে কিন্তু হিলিয়াম-24 যে পরমাণু বা নিউক্লিয়াস সেটি বোঝায়, এবং আমরা জানি আলফা কণার চার্জ হচ্ছে ধনাত্মক। তো ফেলার পরে উনি দেখলেন ম্যাক্সিমাম আলফা পার্টিকেলগুলোই এই স্বর্ণের পাতকে ভেদ করে চলে যায় এবং দেখা যায় অল্প কিছু সংখ্যক আলফা পার্টিকেল তার গতিপথ থেকে বেঁকে যায়। এবং দেখা গেছে প্রায় 20,000টি আলফা পার্টিকেলের মধ্যে, গড়ে 20,000টি আলফা পার্টিকেলের মধ্যে একটা আলফা পার্টিকেল যে পথে যায় ঠিক ওই পথে 180 ডিগ্রি কোণ করে ব্যাক করে ফিরে আসে। এই ঘটনাগুলো থেকে তিনি কয়েকটা জিনিস উপলব্ধি করার চেষ্টা করলেন। উনি বললেন, এই স্বর্ণের পাতের মধ্যে তো অসংখ্য পরমাণু রয়েছে, তাহলে ম্যাক্সিমাম আলফা পার্টিকেলে যেহেতু স্বর্ণের পাতকে ভেদ করে চলে গেছে, তার মানে কোনো একটা পরমাণুর ম্যাক্সিমাম জায়গায় হচ্ছে ফাঁকা, অর্থাৎ ফাঁকা বিধায় অসংখ্য আলফা পার্টিকেল ওই পরমাণুর ভেতর দিয়ে ভেদ করে চলে গেছে, অর্থাৎ কোথাও বাধা পায়নি। তারপরে উনি দেখলেন কয়েকটি আলফা পার্টিকেল তার গতিপথ থেকে বেঁকে যায় এবং একটি আলফা পার্টিকেল ঠিক যে পথে যায় উনি দেখলেন কয়েকটি আলফা পার্টিকেল তার গতিপথ থেকে বেঁকে যায় এবং একটি মাত্র 20,000টির মধ্যে একটি মাত্র আলফা পার্টিকেল যে পথে যায় ঠিক উল্টা পথে ব্যাক করে ফিরে আসে। উনি চিন্তা করলেন যে কেন এমনটা হয়, তাহলে পরমাণুর ভেতরে কিছু একটা আছে। এই দেখো, ব্যাক করে কখন ফিরে আসবে? আমাদের মনে হতে পারে বিজ্ঞানী রাদারফোর্ড মনে করেছিল যে এই ইলেকট্রনগুলোই সম্ভবত ধাক্কা খেয়ে ব্যাক করে ফিরে আসে, কারণ ততদিনে ইলেকট্রন আবিষ্কার করেছেন বিজ্ঞানী জে থমসন। কিন্তু এমনটা হওয়ারও কোনো সুযোগ ছিল না, কারণ আমরা জানি এই ইলেকট্রনের ভরের চাইতে এই আলফা পার্টিকেলগুলোর ভর প্রায় 7,000 গুণ বেশি, অর্থাৎ ইলেকট্রনের চাইতে আলফা পার্টিকেল প্রায় 7,000 গুণ বেশি ভারী। তাহলে ইলেকট্রন কখনো এই আলফা পার্টিকেলকে বাধা দেওয়ার কথা না বা কোনো সম্ভাবনা নাই। তাহলে যেহেতু বেঁকে গেছে বা একটা ব্যাক করে ফিরে এসেছে, তাহলে নিশ্চয়ই এই জায়গাতে মানে পরমাণুর ভেতরে কোনো একটা জায়গা আছে যেটা একে বাধা দিয়েছে এবং সেই জায়গাটা অবশ্যই অনেক অনেক ভারী। ভারী না হলে কখনোই আলফা পার্টিকেলকে বাধা দিতে পারবে না। তাহলে আমরা পেয়ে গেছি পরমাণুর ভেতরে এমন একটা অঞ্চল আছে যেটা অনেক অনেক ভারী। তাহলে 1 নাম্বার সেই অঞ্চলটা হবে অনেক ভারী পরমাণুর ভেতরে। তারপরে উনি বললেন যে সেই অঞ্চলটাতে যে আলফা পার্টিকেল গিয়ে আঘাত করেছে, তাহলে ব্যাক করে ফিরে আসবে কেন?
তখন উনি বললেন ওই অঞ্চলটা অবশ্যই ধনাত্মক চার্জযুক্ত, কারণ আলফা পার্টিকেলেরও চার্জ ধনাত্মক। ওই অঞ্চলটা যদি ধনাত্মক অঞ্চল হয় তাহলে বিকর্ষণ করবে। তাহলে উনি বললেন ওই পরমাণুর ভেতরে যে ভারী অঞ্চলটা রয়েছে এটা ধনাত্মক চার্জযুক্ত, এবং যেহেতু ম্যাক্সিমাম আলফা পার্টিকেলেই ভেদ করে চলে যায়, খুব অল্প সংখ্যক আলফা পার্টিকেল বেঁকে যায়, উনি বললেন পরমাণুর ভেতরে যে অঞ্চলটার কথা আমি বলছি সেটা অবশ্যই অনেক অনেক ছোট। ওকে, তখন উনি বললেন পরমাণুর ভেতরে অনেক অনেক ছোট, অনেক অনেক ভারী এবং ধনাত্মক চার্জযুক্ত একটা অঞ্চল অবশ্যই রয়েছে। সেই অঞ্চলের মধ্যে যখন আলফা পার্টিকেলগুলো বাধা পায় তখন তারা তাদের দিক পরিবর্তন করে, বেঁকে যায়। আর ঠিক পারফেক্টলি যদি ওই অঞ্চলটার মধ্যে গিয়ে আলফা পার্টিকেল আঘাত করে তাহলে ঠিক উল্টা পথে সে ব্যাক করে ফিরে আসবে। তখন বিজ্ঞানী রাদারফোর্ড ওই পরমাণুর কেন্দ্রে বা ভেতরে অনেক অনেক ছোট ধনাত্মক চার্জযুক্ত এবং ওই ভারী অঞ্চলটার তিনি নাম দিলেন নিউক্লিয়াস। তার মানে পরমাণুর কেন্দ্রে যে অঞ্চলটা রয়েছে এটাকে আমরা বলবো পরমাণুর নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসেই কিন্তু মূলত কোনো একটা পদার্থের বা কোনো পরমাণুর প্রাণ কেন্দ্র তথা শক্তির উৎস। এই এক্সপেরিমেন্ট থেকে বিজ্ঞানী রাদারফোর্ড কয়েকটা সিদ্ধান্তে পৌঁছালেন। নাম্বার 1, উনি বললেন একটি পরমাণুর প্রায় সমস্ত জায়গায় ফাঁকা এবং যে কোনো পরমাণুর কেন্দ্রে অনেক অনেক ছোট, অনেক অনেক ভারী এবং ধনাত্মক চার্জযুক্ত একটি অঞ্চল রয়েছে যার নাম নিউক্লিয়াস, এবং এই নিউক্লিয়াসের ভরেই মূলত হচ্ছে এই পরমাণুর ভর। অর্থাৎ একটা পরমাণুর ভর বলতে আমরা যা বুঝি তার প্রায় পুরোটাই এই নিউক্লিয়াসের মধ্যে সেন্ট্রেড বা পুঞ্জীভূত অবস্থায় থাকে। বিজ্ঞানী রাদারফোর্ড 1911 সালে আরেকটি কণা বা পার্টিকেল আবিষ্কার করলেন যার নাম হচ্ছে প্রোটন, এবং উনি বললেন এই প্রোটনগুলোর চার্জ কিন্তু ধনাত্মক। যেহেতু নিউক্লিয়াসের ভেতরে প্রোটন রয়েছে, ধনাত্মক চার্জযুক্ত প্রোটন রয়েছে, এই জন্য নিউক্লিয়াসের চার্জ ধনাত্মক এবং নিউক্লিয়াসটা কেন্দ্রে অবস্থান করে এবং এটার আকার অনেক অনেক ছোট পরমাণুর তুলনায়। কেমন ছোট আমরা একটু বোঝার চেষ্টা করি। একটা অডিটোরিয়ামের কথা যদি আমরা চিন্তা করি তাহলে এই অডিটোরিয়ামটা হচ্ছে, এই মিলনায়তনটা হচ্ছে আমার পরমাণু, আর ওই অডিটোরিয়াম বা মিলনায়তনের মাঝখানে যদি আমরা একটা মটরশুটির দানা ফেলে দেই তাহলে ওই মটরশুটির দানাটা হবে ওই পরমাণুর নিউক্লিয়াস। অর্থাৎ পুরো অডিটোরিয়ামটা যদি হয় পরমাণু আর ওই সিঙ্গেল মটরশুটির দানাটা হবে ওই পরমাণুর নিউক্লিয়াস, মানে নিউক্লিয়াস তার পরমাণুর তুলনায় অনেক অনেক ছোট। আমরা অন্যভাবেও বলতে পারি, আমরা জানি হাইড্রোজেন পরমাণুর এই প্রথম কক্ষপথের ব্যাসার্ধ কত। আমরা জানি এই প্রথম কক্ষপথের ব্যাসার্ধ 10⁻10 মিটার, মানে 1 অ্যামস্ট্রং। আর এই নিউক্লিয়াসের ব্যাসার্ধ কত? এই নিউক্লিয়াসের ব্যাসার্ধ কিন্তু হচ্ছে 10⁻14 থেকে মোটামুটি 10⁻15 মিটার, এই রকম অর্ডারের মধ্যে হয়। তার মানে পরমাণুর তুলনায় তার নিউক্লিয়াস প্রায় 10,000 থেকে 1,00,000 গুণ বেশি ছোট। 1909 সালে বিজ্ঞানী রাদারফোর্ড কর্তৃক পরমাণুর নিউক্লিয়াস আবিষ্কারের পরে পরমাণুর গঠন সম্পর্কিত বিজ্ঞানী রাদারফোর্ড একটি মডেল উত্থাপন করেন। এই মডেলকে রাদারফোর্ডের পরমাণু মডেল বা এটিকে সৌর মডেলও বলা হয়। বিজ্ঞানী রাদারফোর্ড তার পরমাণুর গঠন সম্পর্কিত পরমাণু মডেলে কয়েকটি জিনিস উপস্থাপন করলেন। 1 নাম্বার, উনি বললেন যে কোনো পরমাণুর কেন্দ্রে অনেক অনেক ভারী, অনেক অনেক ছোট এবং ধনাত্মক চার্জযুক্ত একটি অঞ্চল রয়েছে, এটিকে পরমাণুর নিউক্লিয়াস বলে। এই নিউক্লিয়াসের চার্জ ধনাত্মক এবং পরমাণুর নিউক্লিয়াসের চতুর্দিকে কতকগুলো বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রনগুলো ঘূর্ণায়মান অবস্থায় থাকে। এই যে ইলেকট্রনটি রয়েছে এর সাথে নিউক্লিয়াসের একটি কুলম্ব বল বা তড়িৎ বল কাজ করে, একটি তড়িৎ বল কাজ করে
এবং এই ইলেকট্রনটা এই রকম বৃত্তাকার পথে ঘোরার কারণে সে কেন্দ্রের বাহিরের দিকে একটা বল অনুভব করে, নাম হচ্ছে কেন্দ্র বিমুখী বল বা সেন্ট্রিফিউজাল ফোর্স। এই তড়িৎ বল মানে কুলম্ব বল এবং এই যে কেন্দ্র বিমুখী বল, এই দুটোর মান পরস্পর সমান এবং বিপরীতমুখী হওয়ার কারণে একটা বল আরেকটা বলকে নাকচ করে দেয়। ফলে এই ইলেকট্রনের উপরে ক্রিয়াশীল নিট বলের মান শূন্য হয়। এই শূন্য বল অনুভব করার কারণেই ইলেকট্রনটা দূরেও সরে যায় না, কাছেও আসে না। এই নিউক্লিয়াস থেকে একটি নির্দিষ্ট দূরত্ব থেকে নিউক্লিয়াসের চতুর্দিকে এই রকম বৃত্তাকার কক্ষপথে ঘূর্ণায়মান অবস্থায় থাকে। বিজ্ঞানী রাদারফোর্ড বললেন যে পরমাণুর গঠনটা অনেকটাই সৌরজগতের মতো। সৌরজগতে যেমন ঠিক কেন্দ্রে অবস্থান করে সূর্য বা সান এবং সেই সূর্যের চতুর্দিকে ঘূর্ণায়মান অবস্থায় থাকে প্ল্যানেটগুলো বা গ্রহগুলো, তাহলে পরমাণুর মধ্যেও ঠিক সেম ঘটনা ঘটে। পরমাণুর কেন্দ্রে থাকে নিউক্লিয়াস এবং নিউক্লিয়াসের চতুর্দিকে ঘূর্ণায়মান অবস্থায় থাকে ইলেকট্রনগুলো। এবারে আমরা বিজ্ঞানী রাদারফোর্ডের যে পরমাণু মডেল রয়েছে এর সীমাবদ্ধতা নিয়ে আলোচনা করব। রাদারফোর্ডের পরমাণু মডেল অনেকটাই প্রশংসিত হলেও এর বেশ কিছু সীমাবদ্ধতা বা লিমিটেশন রয়েছে। নাম্বার 1, বিজ্ঞানী রাদারফোর্ড ঋণাত্মক চার্জযুক্ত ইলেকট্রনগুলো যে কক্ষপথের মধ্যে ঘুরছে এই কক্ষপথ সম্পর্কে খুব পরিপূর্ণ ধারণা দিতে পারেননি। দ্বিতীয়ত, বিদ্যুৎ চৌম্বকীয় তত্ত্ব অনুসারে কোনো চার্জিত কণা মানে ইলেকট্রন যদি কোনো ত্বরণ নিয়ে গতিশীল থাকে তাহলে ওই কণাগুলো বা ওই ঘূর্ণায়মান বস্তুগুলো অনবরত শক্তি ক্ষয় হতে থাকে, মানে তারা শক্তি ছেড়ে দিতে থাকে। তাহলে তোমরাই বলো, নিউক্লিয়াসের চতুর্দিকে যে ইলেকট্রনগুলো ঘূর্ণায়মান অবস্থায় রয়েছে তাহলে ইলেকট্রনগুলো কন্টিনিউয়াসলি এনার্জি ছেড়ে দেওয়ার কথা। তাহলে এইভাবে যদি ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের চতুর্দিকে ঘুরতে ঘুরতে শক্তি ছেড়ে দেয়, এমিট করে, নির্গত করে, তাহলে তো ইলেকট্রনগুলো ঘুরতে ঘুরতে সর্পিলাকার হয়ে কক্ষপথের আকার ছোট হয়ে মানে কলাপস করে নিউক্লিয়াসের মধ্যে এসে পতিত হওয়ার কথা। তো নিউক্লিয়াসের মধ্যে পতিত হলে ওই পরমাণুর তো আর অস্তিত্ব থাকবে না, ইলেকট্রনের অস্তিত্ব থাকবে না, নিউক্লিয়াসের অস্তিত্ব থাকবে না। কিন্তু বাস্তবে কি এমনটা ঘটে? না, মোটেই ঘটে না। তাহলে রাদারফোর্ডের পরমাণু মডেল এই ব্যাপারটাকে পুরোপুরি স্পষ্ট করে ব্যাখ্যা করতে পারেনি।